আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি এডার কলেজ পাবনা এর পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষে যারা আছো তাদেরকে ক্লাসিক্যাল মেকানিক্স কোর্স কোড 222705 এই কোর্সে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করছি। শিক্ষার্থী বন্ধুরা, গত কিছুদিন যাবত আমরা মাত্র একটি কণিকার ক্ষেত্রে সংরক্ষণশীলতার সূত্র আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব হলো একাধিক কণিকা যখন থাকবে সেক্ষেত্রে কি হবে। যখন অনেকগুলি কণা মানে একটা সিস্টেম থাকবে, একটা বস্তু, যেই বস্তুর মধ্যে অসংখ্য কণিকা আছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কণিকার একটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট, যে বডি পার্ট হওয়ার কারণে প্রত্যেকের ভরকে আমরা যথাক্রমে M1 M2 ইত্যাদি ধরতে পারি। এখন এই সিস্টেমটার উপরে যখন আমরা বহিস্থভাবে কোনো বল প্রয়োগ করব, তার গতি প্রকৃতিকে পর্যবেক্ষণ করার জন্য এক্সটার্নাল একটা ফোর্স যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই ফোর্সটি কি হবে, এই বস্তুর ভিতরের কণিকাগুলির উপরে প্রয়োগ করবে। এখন মনে করো এটা যদি আয়তম কণিকা হয়, কাছের কণিকা, অ্যাপ্লাইড ফোর্সের কাছে যে বস্তুটি, যে কণিকাটি থাকবে সেটার যদি আয়তম কণিকা হয়, তাহলে এর পাশে আরেকটা কণিকা চিন্তা করতে পারে যেটা হলো জেতম কণিকা। তাহলে কি করবে, এই কণিকাটি তার পাশের কণিকার উপর বল দিবে, আর নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এইটাও তার মানে জেতমটাও এতম কণার উপরে একটা বল প্রয়োগ করবে। ফলে এই যে বলগুলি, যেটা একটা কণিকা আরেকটা কণিকার উপর প্রয়োগ করছে, এই জাতীয় বলগুলিকে অন্তস্থ বল বলে। এই জাতীয় বলকে কি বলা হয়? অন্তস্থ বল বলে। এখন আমরা বুঝতে পারছি যে একটা সিস্টেমের উপরে, সিস্টেম বা পার্টিকেলস এর উপরে যখন আমরা বল প্রয়োগ করব, তখন সেই বলের দুইটা অংশ থাকবে, মানে সিস্টেমের উপর ক্রিয়াশীল বলের দুইটি অংশ থাকবে। একটা অংশ হলো সিস্টেমের বাইরে থেকে যেই বল সক্রিয় হয়, মানে আমি যেই বল প্রয়োগ করব সেটি, ঠিক আছে? আর এটাই কিন্তু নিট বল হবে। তাহলে এই নিট বল হবে কি, আরেক যেটা আমার বাইরে থেকে দিচ্ছি, অন্য যে অংশটা হবে সেটা কি হবে, যে আইতম কণাটি সিস্টেমের অন্যান্য কণার দরুন ক্রিয়াশীল অন্তস্থ বল। তার মানে এই যে সবুজ এই কণিকাটি, সে শুধু যে তার পাশের এই কণিকাকে বল দিবে তা না, তার উপরে নিচে ডানে বামে সব ক্ষেত্রে অন্যান্য যত পার্টিকেল থাকবে প্রত্যেকের সাথেই এই সবুজ কণাটির বলের লেনদেন থাকবে, যেটাকে আমরা অন্তস্থ বল, এবং তাকে নোট করছি FJI দ্বারা। এই চ্যাপ্টারে এই সাফিক্স গুলি ইম্পর্টেন্ট। এখানে JI বলতে বোঝাবে যে তম কণাগুলি আইতম কণার উপরে যেই বল প্রয়োগ করবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে গতির সমীকরণ কি হবে? গতির সমীকরণ বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হলো F = ma, নিউটনের যে বিখ্যাত দ্বিতীয় সূত্র। কিন্তু এই ma এটা কিন্তু একবারে আসেনি, এটা আমাদেরকে প্রমাণ করতে হয়েছে। সেটা কি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। কেউ কি বলতে পারবে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি ছিল? প্রকৃতপক্ষে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি ছিল? জি স্যার, পারবো। ভরবেগের পরিবর্তনের হার। হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার বা বস্তুর উপর বলের সমানুপাতিক, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। থ্যাংক ইউ। তার মানে এখানে কিন্তু আমাদের সবই ভেক্টর দিয়ে আমরা বোঝাচ্ছি। এই যে এখানে যত রাশিগুলি আছে প্রত্যেকটাই কিন্তু ভেক্টর, মোটা হরফে লেখা মানে ভেক্টর। ভেক্টরের প্রকাশ ইন্টারমিডিয়েট আমরা পড়েছি। তাহলে নিউটনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি F = ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগকে P দ্বারা প্রকাশ করলে পরিবর্তনের হারকে মানে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তার মানে F = dp/dt। দ্যাট ইজ F এর বদলে কখনো কখনো আমরা P ডট লিখতে পারি। এই সম্পর্কে একটা ক্লাস আমরা করেছিলাম, বুঝে আসছে কি? F এর পরিবর্তনে P ডট লিখতে পারি, মানে এটাও আমাদের কি নির্দেশ করবে? বলই নির্দেশ করবে। কথা বলতে হবে, রেসপন্স করতে হবে, তাহলে সামনে আগাবো।
জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন কি বলছে, এই যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে গতির সমীকরণ, মানে এই যে গতির সমীকরণটি, এই গতির সমীকরণটিকে আমরা কি লিখতে পারি, যে মোট বল, এখানে হলো এটা হলো আমার মোট বল, এই মোট বল সমান সমান কি হবে, এক্সটার্নাল ফোর্স তার সাথে ইন্টারনাল ফোর্স গুলি যোগ করা হবে, যেখানে এফ জে আই এটা হলো আই তম কণার উপরে জে তম কণার উপর সক্রিয় অন্তস্থ বল। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই বলের কার্যকারিতা শূন্য, কারণ আইতম কণা যদি জে তম কণার উপরে, এই একটা কণা এটা হলো আইতম কণা, এইখানে একটা কণা আছে এটা হলো জে তম কণা, তাহলে আইতম কণা যদি এর উপর একটা বল প্রয়োগ করে, তাহলে জে তম কণা তার উপরে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল দিবে, ফলে মোট ইন্টারনাল এনার্জি কি হয়, শূন্য হয়, সেটা আমরা সামনে দেখব। এখন যদি সিস্টেমের সমস্ত কণাকে আমরা বিবেচনা করি, তাহলে আমরা এখানে সামেশন দিয়ে কি বোঝাচ্ছে, কে বলতে পারবে? সমষ্টি স্যার। সমষ্টি বোঝাচ্ছে, তার মানে এই টোটাল যে বডি, এই টোটাল বডির উপরে এটা হলো আইতম কণা, তাহলে এর সাথে অন্যান্য যতগুলি কণিকা আছে প্রত্যেকটা কণিকার সাথে এর যে ক্রিয়া প্রতিক্রিয়া বল, যদি একটা কণা হইতো তাহলে এখানে আই শুধু আই যে দিতাম, কিন্তু একাধিক কণিকা হওয়ার কারণে প্রত্যেকটা বলের সমষ্টি নেওয়া হয়েছে, এই জন্য সামেশন দিয়ে সেটা বোঝানো হচ্ছে, যেখানে এফ জি আই হলো আই বস্তু কণার উপরে যে বস্তু কণার সক্রিয় অন্তস্থ বল, আর নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই অন্তস্থ বল কি হবে, তার কার্যকারিতা শূন্য হয়ে যাবে, থাকবে না। এখন সিস্টেমের সমস্ত কণিকাকে যদি আমরা একসাথে বিবেচনা করি, তাহলে এই সমীকরণটিকেই আমরা লিখতে পারবো কি, এটা লেখা যাবে কিনা, এই লাইনটাকে বুঝো। এখানে সামেশন কিন্তু শুধু এফ না এর উপরে স্যার, না, একটু বোঝাই দেন। এখানে সামেশন শুধু টোটালটার উপরে। এফ এর উপরে না, কিন্তু এই মোটটার উপরে। আচ্ছা, এবার একটু দেখো, আমরা এই অংশটা কিন্তু এই যে পি ডটটা, ঠিক আছে, তার মানে এটা হলো সামেশন অফ আই ইন্টু পি আই। তার এখন দেখো বাম পাশটা একটু দেখি, সামেশন অফ আই পি ডট আই, এইটাকে তার মূল ফর্মে নিয়ে যাই। পি ডট মানে কি, ডি পি, এখানে আই আছে, ডিপি আই বাই ডিটি, আচ্ছা পি মানে কত, এমভি না? জি স্যার। পি মানে এমভি, পি মানে হলো এম ইন্টু ভি, তার মানে আমি এই পি এর বদলে এম ভি লিখবো, এমটা কি, তাহলে আমার এই ডি বাই ডিটি এটাকে আমরা বাইরে নিতে পারি কিনা? আচ্ছা একটু পরে নিচ্ছি। এখানে আমরা সামেশন অফ আই লিখছি, গেল ডি বাই ডিটি লিখবো, ডি বাই ডিটি, আচ্ছা তার মানে কি, এম ইন্টু ভি, এম আই ভি আই, এর উপরে ভেক্টর চিহ্ন হবে, ঠিক আছে তো? দেখো জি স্যার। এইটুকু হইলো পি এর জন্য, তার মানে সামেশন অফ আই, এম আইটা যদি বাইরে আসে, ভি এর বদলে কত লেখা যাবে, এস ভাগ টি। ভি মানে ডি আর বাই ডিটি না? জি স্যার, ডিআর বাই ডি। ভি মানে ডি আর বাই ডিটি, তাহলে এখান থেকে আরেকটা ডি বাই ডিটি আসবে না, এই ভি ভি এর জন্য একটা ডি বাই ডিটি আসবে বাইরে, কথা বুঝো নাই? এখানে তো আগেই একটা ডি বাই ডিটি ছিল, যেটা ছিল পি এর ডিফারেন্সিয়েশন, তাই না? যেটা ছিল পি এর ডিফারেন্সিয়েশন,
এখন আমি যদি এখানে লিখি সামেশন অফ আই 1, আর আমি আলাদা রং দিয়ে বোঝাচ্ছি, এটা ছিল আদি ডি বাই ডিটি, এই এখন এম আই থাকবে, তার সাথে ভি এর বদলে কত লিখতে পারবো? ভি এর বদলে ডি আর বাই ডিআরডিটি ডি আর আই বাই ডিটি। তাহলে এখানে দেখো কয়টা ডি ডি বাই ডিটি হলো? এই একটা হলো না, দুইটা। আর এই একটা হলো। তাহলে এরা মিলে ডবল ডেরিভেটিভ সৃষ্টি করবে, এই যে ডবল ডেরিভেটিভ সৃষ্টি করবে। ডবল ডেরিভেটিভকে সামেশনের বাম পাশে নিয়ে আসো, ডবল ডেরিভেটিভকে সামেশনের বাম পাশে নিয়ে আসলে কি হবে বলো? তাহলে এখানে দেখো সমান সমান দিতে পারি, আর এই দুইটা ডি বাই ডিটি এর জন্য আমরা লিখতে পারি ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার। তারপরে সামেশন চিহ্নের মধ্যে সামেশন অফ আই ইন্টু এম আই ইন্টু ভেক্টর আর আই লেখা যাবে কিনা? এটা কিন্তু ভেক্টর চিহ্ন আছে উপরে, মোটা করে লিখছে বলে এরো চিহ্ন দেয়নি। তাহলে বোঝা গেল পি ডট থেকে কি করে আসলো বাম পাশটা, মানে এই 10 নম্বর সমীকরণের ডান পাশ মানেই হলো এখানকার বাম পাশ। ক্লিয়ার? হ্যালো, কথা বলতে হবে তো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর এখানে আমার ডান পাশে আমাদের কোনো পরিবর্তন নাই, শুধু এইখানে এফ এর সাফিক্স যা থাকবে সামেশনের নিচেও আমরা ওই প্রতীকটা লিখব। যেমন এখানে এক্সটার্নাল ফোর্স আই তম কণার উপরে কাজ করেছে, সেজন্য এফ আই আছে, তাতে সামেশন অফ এফ আই। সামেশন অফ এফ আই জে মানে আই তম কণা জে তম কণার মধ্যবর্তী পারস্পরিক যত বল আছে। এখন খেয়াল করি, যে এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণের ডান পাশের প্রথম যোগফল মোট বহিস্থ বলের মান নির্দেশ করে। প্রথম যোগফল মানে হলো কোনটা? সামেশন অফ এক্সটার্নাল ডেটা। এই যে এটা হলো মোট বল নির্দেশ করে, বাইরের থেকে যে বলটা প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, আর এবং ক্রিয়া প্রতিক্রিয়া বিষয় যদি আমরা বিবেচনা করি, মানে নিউটনের তৃতীয় সূত্র যদি বিবেচনা করি, তাহলে এখানকার যত আয়তম কণা যেতম কণার পারস্পরিক বল আছে সমস্ত বলের মান 0, কারণ এই বলগুলি জোড়ায় জোড়ায় কাজ করে, আর জোড়ায় জোড়ায় কাজ করলে ক্রিয়া আর প্রতিক্রিয়া বলের সমষ্টি 0, তাই না? গাণিতিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া বলের সমষ্টি 0 না? এই জন্য এই ডান পক্ষের দ্বিতীয় রাশিটির মান আমরা আর এখানে রাখিনি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কোন একটা কণা সিস্টেমের উপরে আমরা যে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করি, এই এক্সটার্নাল ফোর্সই বা বহিস্থ বলটাই ওই কণাটির উপরে কার্যরত বল। অন্তস্থ বল পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে নাকচ হয়ে যায়। অন্তস্থ বল এখানে কি করে না? কাজ করে না। অন্তস্থ বল এখানে কাজ করে না। আচ্ছা, এখন ত্রিমাত্রিক কাঠামোতে একটা বস্তু যদি চিন্তা করি, যেই বস্তুটির একটা ভর কেন্দ্র থাকবে, যেই বস্তুটির একটা ভর কেন্দ্র থাকে, ভর কেন্দ্র কাকে বলে? কে বলতে পারবে? ভর কেন্দ্র কোন বস্তুর সমস্ত ভর ওই বস্তুর যেই বিন্দুতে ক্রিয়াশীল থাকে বলে মনে করা হয়, অথবা যেই বিন্দুতে সমস্ত ভর কাজ করে তাকে আমরা ভর কেন্দ্র বলি। তাহলে এই বস্তুটির ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর যদি ভেক্টর আর হয়, ভর কেন্দ্রের অবস্থান যদি আর হয়ে থাকে, তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারের সিস্টেমস অফ পার্টিকেল কণা ব্যবস্থার ক্ষেত্রে দেখো, কণা ব্যবস্থার ক্ষেত্রে চ্যাপ্টার বোধ হয় 7টি 8-এ এই সংজ্ঞাটা দেওয়া আছে যে ভর কেন্দ্রের অবস্থান
সমান সমান ভর ভ্রামক ডিভাইডেড বাই মোট ভর। এই রাশির নাম কি? সামেশন অফ ভর ইনটু সমস্ত কণার অবস্থান ভেক্টরের সমষ্টি। এই রাশির নাম কি? কে বলতে পারবে? জড় না, না, ভর ভর ভ্রামক। আর স্কয়ার থাকলে জড়তার ভ্রামক হইতো। এর নাম হলো ভর ভ্রামক। ভর ভ্রামক সমান সমান বস্তুর ভর ইনটু তার অবস্থান ভেক্টর। বস্তুর ভর ইনটু তার অবস্থান ভেক্টর। ক্লিয়ার? তাহলে ভর কেন্দ্রের অবস্থান সমান সমান কত হবে? ভর ভ্রামক ডিভাইডেড বাই মোট ভর। ভর ভ্রামক ডিভাইডেড বাই মোট ভর। আর এখানে সামেশন অফ এম দিয়ে আমরা সিস্টেমের মোট ভরকে বোঝাচ্ছি। তাহলে সমীকরণ 12 এবং 13 মিলালে পরে আমরা কি লিখতে পারবো? এই যে বাম পক্ষের বদলে কত লেখা যাবে? বাম পক্ষের বদলে দেখো এই সামেশন অফ এম ইন্টু আর, তার বদলে কি বড় হাতের এম ইন্টু আর লেখা যাবে। আর মানে হলো ডি স্কয়ার আর বাই ডিটি। তাহলে এই যে সমীকরণটা পাচ্ছি, এই সমীকরণটা হলো বলতেছে যে সমগ্র সিস্টেমটা এমন ভাবে গতিশীল হচ্ছে যেন এর কণা সমূহ একটি মাত্র কণাতে পর্যবসিত হয়। তার মানে তুমি একটা বস্তুর উপরে যখন বল প্রয়োগ করবে, ওই বস্তু কি ভেঙে ভেঙে মুভ করে নাকি মানে পুরাটা মুভ করে? একটা গাড়ি যখন ঠেলে তখন সামনের অংশ একদিকে যায়, পিছনের অংশ আরেক দিকে যায়, এরকম হয় কি? সামনের অংশ না, পুরাটা। যাবে, পিছনের অংশ পরে যাবে, এরকম হয় নাকি একসাথে যায়? মানে পুরা বস্তুটি একটি মাত্র কণাতে রূপান্তরিত হয়। তার গাণিতিক ব্যাখ্যা হলো এইটা, যে তার ভর কেন্দ্রের সাপেক্ষে বস্তুটি সরণ হয়। এই জন্য আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যে সমগ্র সিস্টেম মানে একটা ব্যবস্থা, একটা টোটাল বাস, আর মানুষগুলি তার কণা। তাহলে একটা বাস, যাত্রীবাহী বাস যখন নষ্ট হয়ে যায়, লোকজন যখন বহিস্থ বল প্রয়োগ করে, তখন কি বাস চলে যায়, যাত্রী থেকে যায়, নাকি বাস যাত্রী সব একসাথে গতিশীল হয়? যাত্রীবাহী বাস রাস্তা যদি নষ্ট হয়ে যায়, একসাথে গতিশীল হয় স্যার। বাইরে থেকে বল প্রয়োগের প্রয়োজন হয়, অবশ্যই সেক্ষেত্রে ঠেলা দিলে পরে বাসের যাত্রী সহই বাস গতিশীল হয়। মনে পুরা বস্তুটি জি তখন স্যার। একটি মাত্র কণিকা বা একটি মাত্র বস্তুতে রূপান্তরিত হয়। মনে হয় যেন একটি মাত্র বস্তুই ক্রিয়া করছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, যে পুরা বস্তুটি একটি মাত্র বস্তুতে পরিণত হওয়া মানে হলো তার ভর কেন্দ্রে সমস্ত ভর কাজ করছে। এই জন্য সমস্ত ভরকে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর বস্তু গতিশীল থাকলে কি হবে, তার একটা অবস্থান ভেক্টর থাকবে, সেই অবস্থান ভেক্টরকে ভর কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টর নেওয়া হচ্ছে। আর ওই যে বহিস্থ বল যেটা দেওয়া হচ্ছে, সেটা কি সমস্ত বহিস্থ বল বা সক্রিয় বল হলো এফ এক্সটার্নাল। এখন আমরা একটি মাত্র কণিকার জন্য যেমন রৈখিক ভরবেগ প্রমাণ করেছিলাম, আমরা এখন একাধিক বা একটি কণা ব্যবস্থার জন্য রৈখিক ভরবেগ প্রমাণ করতে চাচ্ছি। মূলত আমাদের আজকের পড়া এখান থেকে শুরু হচ্ছে, এই যে এখান থেকে। তার মানে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কণা ব্যবস্থার ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা ব্যাখ্যা করো, তখন তোমাকে কিন্তু এই প্রথম থেকে আসতে হবে। আসার পরে তারপরে এখান থেকে দ্বিতীয় ধাপ শুরু করতে হবে, যে সমগ্র সিস্টেমের রৈখিক ভরবেগ কত? বড় হাতের পি। পি মানে কত? সামেশন অফ এম ইন্টু ভি। ভি মানে হলো ডিআর বাই ডিটি। এখানে এম আই ইন্টু ডিআর আই থাকবে। আর সামেশন অফ এম মানে কত? বড় হাতের এম। আর এখানে অবস্থান ভেক্টর মানে কি? পুরা বস্তুর বদলে বস্তুর ভর। এই যদি আমার পুরা বস্তু হয়, তার ভর কেন্দ্রের সাপেক্ষে তার অবস্থান ভেক্টর, ভর কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টর বিবেচনা করতে পারি, তখন দূরত্ব আর হয়ে যাবে এই আর। আর বস্তুর ভর এই কেন্দ্র বরাবর সমস্ত ভর কাজ করবে। তাহলে এখানে সামেশন অফ এম ইন্টু ডিআর বাই ডিটির জায়গায় বড় হাতের এম ইন্টু ডিআর বাই ডিটি লিখতে পারি কিনা? খালি মাথায় রাখতে হবে, এম কি নির্দেশ করে? বস্তুর মোট ভর নির্দেশ করে। আর কি নির্দেশ করে? তার ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্দেশ করে, তাই তো? জি স্যার। ওকে, এখন একটু আগে আমরা প্রতিষ্ঠা করলাম যে পি সমান সমান এম ডিআর বাই ডিটি। পি সমান সমান এম ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে এই সমীকরণের উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে, আমরা লিখেছিলাম পি সমান সমান কত? এম
ডি আর বাই ডিটি, এর উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু টি। তাহলে বাম পক্ষে কত আসবে? ডিপি বাই পি, মানে কি পি ডট লেখা যায় না বাম পক্ষে? P dt equal to M dr. যারা প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস করে নাই তাদের জন্য একটা অসুবিধাই। এখানে এতবার ডিফারেন্সিয়েশন আসবে যে বারবার ডি বাই ডিটি লেখাটা মুশকিল, এই জন্য আমরা কি করি? ডট ব্যবহার করি। তাহলে ডিপি বাই ডিটি হলো বাম পক্ষে সমান সমান কত হবে? এম ইন্টু ডি বাই ডিটি ইন্টু ডি আর বাই ডিটি, তাই তো? বুঝে আসছে? জি স্যার। জি তাহলে স্যার। বাম পক্ষে ডিপি বাই ডিটি তাহার বদলে পি ডট লিখছি সমান সমান এম এর জায়গায় এম থাকিবে, আর আর এখানে আর স্কয়ার লিখছি কেন? আর স্কয়ারটা হবে না। এখন ডি বাই ডিটি ইন্টু ডি বাই ডিটি মানে কি ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার না? দুইটা ডিফারেন্সিয়েশনকে আমরা ডবল ডেরিভেটিভ লিখতে পারি, এটা ইনটু ভেক্টর আর লেখা যাবে। এই হলো আমাদের Yes. ওই লাইনের ব্যাখ্যা কি করে আসলো যে পি ডট সমান সমান এম ইনটু ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার আছে। Yes স্যার আসছে। আবার এম ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার মানে কি মোট এক্সটার্নাল বল না? এই যে দেখো এখানে লিখছিলাম, এই যে এম ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মানে কত? মোট বল, তাই তো? এই জন্য এই অবস্থা আমাদের দাঁড়াই গেল। তাহলে এখান থেকে আমরা কয়েকটা সিদ্ধান্তে আসতে পারি। নাম্বার 1, যে কোন একটা সিস্টেমের উপরে যখন বহিস্থ বল প্রয়োগ করা হয় তখন ওই সিস্টেমটা এমন ভাবে গতিশীল হয় যেন সিস্টেমের ভর কেন্দ্রটির উপরেই বল প্রয়োগ করা হয়েছে এবং সিস্টেমের ভর কেন্দ্রের উপরেই এই বহিস্থ বলটা ক্রিয়াশীল থাকবে, অর্থাৎ সিস্টেমের মোট ভর কেন্দ্রে কেন্দ্রীভূত হবে। 1 নম্বর বিষয়। নাম্বার 2, এই সমীকরণে এখন যদি এফ এর মান 0 হয়ে যায়, বহিস্থ বলের মান যদি 0 হয়, তাহলে ডান পক্ষ 0 হয়ে যাবে না? বহিস্থ বল, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলাম না, তাহলে ডান পক্ষ 0 হয়ে যাবে না? জি স্যার অবশ্যই। বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগিত না হয় তাহলে আমাদের তার ভরবেগের পরিবর্তনটা 0 হয়ে যাবে। এরপরে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিতে হবে। উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলে কত আসবে? ইন্টিগ্রেশন অফ পি ডট সমান সমান ইন্টিগ্রেশন অফ 0 উইথ রেসপেক্ট টু টাইম। ইন্টিগ্রেশন অফ 0 এর ফলাফল কত বলো? ইন্টিগ্রেশন অফ 0 এর ফলাফল কত? সি। আচ্ছা, পি ডট একটা মানে হলো কনস্ট্যান্ট নাম্বার হবে। ডিপি বাই ডিটি, পি ডট মানে হলো ডিপি বাই ডিটি, তার সাথে ডিটি গুণ আকারে থাকবে, আর এই পাশে থাকবে ইন্টিগ্রেশন অফ 0 ইনটু ডিটি। আচ্ছা, এখানে ডিটি কেটে গেলে বাম পক্ষে থাকবে কি? শুধু 0। ইন্টিগ্রেশন অফ ডিপি। 0 কোথায় পাচ্ছ তুমি? ও না সরি স্যার, এই পাশে 0। এই পাশে 0 হবে কেন? এই পাশে 0 ডিটি লিখবো। এখন ডান পক্ষে আসো, মানে ওই কন্টিনিউশন করছি। তোমাদের বলো ইন্টিগ্রেশন অফ ডিপি মানে কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর ফর্মুলা না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত রে বাবা? এক্স মনে পড়ে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হলো এক্স। কথা বলো, নারে ফর্মুলার অঙ্কের বই কাছে নিয়ে বসো।
তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান সমান এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি মানে কত? ভেক্টর পি হবে না? পি জি স্যার হ্যাঁ, সমান সমান শূন্যের ইন্টিগ্রেশন হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট বা সি, জিরো না কিন্তু। হ্যাঁ জিরোকে ইন্টিগ্রেশন হ্যাঁ, করলে ক্লাসে আছে। কনস্ট্যান্ট পাওয়া যায়। এই হলো বিষয়। তাহলে কি আমাদের পি ধ্রুবক হচ্ছে না? জি স্যার পি ধ্রুবক হওয়ার মানে কি? আর এর যে ইন্টিগ্রেশন সেইটাও কি ধ্রুবক হবে না? এই হলো বিষয়। এটাই আমরা এখানে এক্সপ্লেন করছি যে যদি মোট বহিস্থ বলের ক্রিয়া শূন্য হয়, তার মানে এক্সটার্নাল ফোর্সের মান যদি শূন্য হয়, তবে সিস্টেমের মোট রৈখিক ভরবেগ সময়ের সাথে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। আর এটাই হলো একটা কণা ব্যবস্থার জন্য বা কণা সিস্টেমের জন্য রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আবার যদি পি ডট জিরো হয় তাহলে পি ধ্রুবক হবে। পি ধ্রুবক হওয়ার মানে হচ্ছে পি যেহেতু এমভি, পি মানে কত? এমভি না? জি স্যার এম জি স্যার অবশ্যই যেহেতু পি সমান সমান কনস্ট্যান্ট, লেখা বড় সমস্যা। পি হলো ধ্রুবক, ভালো কথা। এখন পি কে ভাঙাইলে কত আসবে? এটা না? এমভি না, সরি সরি, এই যে উপরেরটা পি সমান সমান এম ইন্টু ডিআর বাই ডিটি, বড় হাতের পি সমান সমান বড় হাতের এম ইন্টু ডি আর বাই ডিটি সমান সমান কত হবে? ধ্রুবক। আচ্ছা, এম যদি ডান পক্ষে নিয়ে আসি, ধ্রুবকের নিচে নিয়ে আসি, এম ও তো ধ্রুবক নাকি? অবশ্যই ধ্রুবক কোন বস্তুর ভর ভর ধ্রুবক হয়, তাহলে ধ্রুবক ডান পক্ষে আসলে কত হবে? ডিআর বাই ডিটি সমান ধ্রুবক না? ইয়েস স্যার জি এটাও স্যার সব মিলে ধ্রুবক হয়ে যাবে। তার মানে কি ডিআর বাই ডিটি মানে কত? শুধু আর এর উপর ডট লেখা যাবে না, তার মানে আর ডট সমান সমান ধ্রুবক। তাহলে এই যে আমরা লাইনটা লিখলাম, ওই লাইনে তাৎপর্য হচ্ছে এটা, এই যে যদি পি ধ্রুবক হয় তাহলে আর ডট ধ্রুবক। এই ডট গুলি খেয়াল করবে, সাফার ভুল মনে করো না যখন একটা ফোঁটা পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে কণা সিস্টেমের ভর কেন্দ্র যদি সুষম রৈখিক বেগে চলতে থাকবে, এমন একটা কণা সিস্টেমের ভর কেন্দ্র সুষম রৈখিক বেগে চলতে থাকবে যদি তার উপরে কোনো বহিস্থ বল ক্রিয়া না করে। যেমন তেজস্ক্রিয় ক্ষয়ের ক্ষেত্রে একটা তেজস্ক্রিয় মৌল যখন তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে বিভিন্ন দিকে নিঃসরণ হয়, তখন বিভিন্ন কণা বিভিন্ন দিকে নিঃসরণ করলেও সিস্টেমটির ভর কেন্দ্র সুষম বেগে গতিশীল থাকে। সিস্টেমটির ভর কেন্দ্র কি থাকে? সুষম বেগে গতিশীল থাকে। তাহলে আজকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা এটা আমরা পড়লাম। আমাদের সময় প্রায় শেষের দিকে। আগামী ক্লাসে আমরা কণা ব্যবস্থার কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা এবং শক্তির সংরক্ষণশীলতা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি লেকচারগুলি যা পাশে সাইড নোট আকারে দেই, বইতে যেহেতু থাকে না, এগুলো তোমরা একটু খাতায় নোট করে নিবে, ঠিক আছে? জি স্যার ওকে, ঠিক থ্যাংক আছে ইউ, স্যার ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।